এর মাঝে একটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তিনি খালেদা জিয়ার শারীরিক কন্ডিশন নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট দেওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপি এবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে, আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছে। তার মানে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের বরফ কি গলতে শুরু করলো কিনা, চলুন একটু বুঝে। দর্শক, ডিসেম্বরের হিমেল বাতাস বইতে শুরু করেছে ঠিকই, কিন্তু আড়াই মাস পরে যে একটা ইতিহাস সেরা এবং উৎসবমুখর নির্বাচন হতে চলেছে বলে অধ্যাপক ইউনূস দাবি করছেন, তার ছিটে ফোটাও কোথাও নেই। সরকারের দাবি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নাকি বাংলাদেশ একেবারে ইতিহাস করতে চলেছে। শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠিয়ে আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিয়ে ডক্টর ইউনূসের পক্ষে বিএনপিকে মাইনাস করা কি খুব কঠিন কাজ বলে মনে করছেন? আমি মনে করছি না, আপনাদের জানিয়ে রাখছি এটা। কারণ ইতোমধ্যেই জামায়াত এবং তার বি টিম হিসেবে এনসিপি বা নাপাকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে ইউনূস এবং তার মব সঙ্গীরা বিরাটভাবে সফল হয়ে পড়েছে। এমনকি সেনাবাহিনীর সঙ্গে সাব জেলে বসে খালেদা জিয়ার যে সমঝোতা, তার পুত্র তারেক রহমানকে কারা মুক্তি দিয়ে লন্ডনে চিকিৎসার জন্য পাঠানোর ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু বিএনপি জামাত জোট সরকারের মন্ত্রী, জামায়াতে ইসলামীর মহাসচিব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন আর তখনকার ডিজিএফআই এর ব্রিগেডিয়ার আমিন, এই তিনজন মিলে খালেদা জিয়ার সঙ্গে পুরো আলাপটা, পুরো ব্যবস্থাটা তাদের সঙ্গে আলাপের মাধ্যমে ঘটেছিল। কাজেই জামায়াতে ইসলামী জানে কোন পরিস্থিতিতে তারেক রহমানকে দেশ ত্যাগ করতে হয়েছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। গণমাধ্যম নিশ্চিত করছে, একুশে টেলিভিশন নিশ্চিত করেছে তথ্যটা, যে বিএনপি নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ধন্যবাদ ব্যক্ত করেছেন। একুশে টিভির শিরোনামে বলা হচ্ছে, নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানালো বিএনপি। সেখানে বলা হচ্ছে, গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো বার্তার প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি। 1 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলে সাবেক যেটা টুইটার, খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। পোস্টে নরেন্দ্র মোদী বলেছিলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশের গণজীবনে বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত যে কোনোভাবে সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত, অর্থাৎ চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য ভারত প্রস্তুত, সেই কথা বলেছিলেন তিনি। মোদীর এই বার্তার পরে বিএনপি তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করায় ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তার সুচিন্তিত বার্তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। বিএনপি এই সদিচ্ছার নিদর্শন এবং সমর্থন প্রদানের প্রস্তুতির প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে এভার কেয়ারে, সেই প্রসঙ্গ বলার চেষ্টা করেছে একুশে টেলিভিশন। এখন নরেন্দ্র মোদীর বার্তা এবং সেই বার্তার পরিপ্রেক্ষিতে বিএনপির বার্তা, এই দুই বার্তা আমাদেরকে কি সিগন্যাল দিচ্ছে? এই দুই বার্তা কি সিগন্যাল দিচ্ছে? যে ভারত সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কের যে শীতলতা ছিল, সেই শীতল পরিবেশ থেকে উষ্ণ পরিবেশের দিকে যাচ্ছে, বরফ গলতে শুরু করেছে। আমরা ঐতিহাসিকভাবেই জানি যে বিজেপির সঙ্গে ভারতের দল বিজেপি, বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে বিএনপির কিন্তু একটা কানেকশন ছিল। কারণ বিজেপি যে ধারার রাজনীতি করে, সেই ধারার রাজনীতির মধ্যেই বিএনপির অবস্থান। অর্থাৎ ভারতে বিজেপি যে ধারার রাজনীতি করে, বিএনপি যে সময় ক্ষমতায় ছিল, যাদেরকে নিয়ে জামাত সহ বিভিন্ন দল, যাদেরকে নিয়ে তারা সরকার পরিচালনা করেছে কিংবা তাদের দলের নীতি কাঠামো পরিচালনা করেছে, তাতে সেটাই মনে হয়েছে। অনেকে বলেন যে ভারতে বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দল, বাংলাদেশে বিএনপিও সাম্প্রদায়িক কিছু দলের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে সেরকম একটা তকমা পেয়েছিল, যেখান থেকে বিএনপি এবার 2024-এ শেখ হাসিনা সরকার পতনের পরে বেরিয়ে এসেছে বলে আমরা স্পষ্ট দেখছি। আবার যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন বিএনপি এদেশে সরকার পরিচালনা করেছে। সরকার পরিচালনা করতে গিয়ে কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক তারা বজায় রেখেছিল। কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক, এরপরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় 2009 সালের জানুয়ারিতে যখন শপথ গ্রহণ করলো সরকার, ডিসেম্বরে নির্বাচনের পরে, এরপরে যখন ভারতে কংগ্রেসকে হারিয়ে বিজেপি সরকার ক্ষমতায় আসলো, তখন আমরা দেখেছি যে বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়েছিল, এবং এত পরিমাণ মিষ্টি বিতরণ করা হয়েছিল এবং এক ধরনের উৎসব তৈরি হয়েছিল যে এবার অর্থাৎ 2014 নির্বাচনেই হয়তো আওয়ামী লীগ সরকারের পতন হবে এবং বিএনপি সরকার ক্ষমতায় আসবে। সেই ক্ষেত্রে বিজেপি বিএনপিকে সমর্থন দেবে। কংগ্রেসের সমর্থন যেহেতু আওয়ামী লীগ পাচ্ছিল, ধারণা করা হচ্ছিল যে বিজেপির সমর্থন বিএনপি পাবে। কিন্তু আমরা খেলাটা পাল্টে যেতে দেখলাম যে শেখ হাসিনা সরকার বিজেপি সরকারের সঙ্গে অসাধারণ বন্ধুত্ব তৈরি করে ফেললো। রাজনীতিতে এটা একটা বড় টার্নিং পয়েন্ট ছিল আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ যাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না বিজেপির সঙ্গে, তাদের সঙ্গে সম্পর্ক ভালো করে ফেললো এবং তাতে করে বিএনপির একটা বড় সর্বনাশ হলো। এবং অনেকে বলেন যে এই যে বিজেপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কটা ভালো হলো, এতে করেই আওয়ামী লীগের সর্বনাশটা হলো। ওই বিজেপির ওপরে ভর করেই আওয়ামী লীগ পরপর 3টা নির্বাচন তারা যেটা করতে পারলো, সেটা হচ্ছে যে
একচেটিয়া একপাক্ষিক নির্বাচন করতে পারলো। সেই ক্ষেত্রে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকারের একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল, সেই সমর্থনেই তারা এই কাজটা করতে পেরেছে, এরকম আলোচনা কিন্তু আমরা দেখেছি। তার মানে আওয়ামী লীগের যে 2024-এ চরম ভরাডুবি হয়েছে, সেই ভরাডুবিও কি তাহলে বিজেপির সঙ্গে দহরম মহরম সম্পর্কের ফলেই তৈরি হলো কিনা, সেই ইকুয়েশনও হয়তো ইতিহাসে কোনো একদিন হতে পারে। কিন্তু যে কথা বলছিলাম যে ঐতিহাসিকভাবে বিজেপির সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো ছিল এবং কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালো ছিল। এবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার এই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদী যখন বার্তা দিলেন এবং সেই বার্তার প্রতিবার্তায় বিএনপি যখন কৃতজ্ঞতা প্রকাশ করলো, তখন মনে হতেই পারে যে বিজেপির সঙ্গে কিংবা ভারতের বর্তমান সরকারের সঙ্গে বিএনপির বরফ গলতে শুরু করেছে এবং ভারতও হয়তো মানসিকভাবে মেনেই নিয়েছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা কিংবা অংশগ্রহণ করলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়, সুতরাং বিএনপি সরকারের সঙ্গেই তাদেরকে কাজ করতে হবে। সেই ব্যাপারের অগ্রিম একটা বার্তা হতে পারে নরেন্দ্র মোদীর এই খালেদা জিয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা। সেই ক্ষেত্রে আগামীতে যদি আগামী নির্বাচনে বিএনপি যদি নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে, তাহলে এই গত কয়েক বছরের যে ভারত বিরোধী রাজনীতি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের দেখেছি, বিশেষ করে গত 24-এ শেখ হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি যেভাবে মাথা চাড়া দিয়েছে, তার কি অবসান ঘটবে? আবারও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেই কি সেই সরকার এগিয়ে যাবে, নাকি বিদ্বেষ রেখে এগিয়ে যাবে? সেটা একটা বড় প্রশ্ন। যে দেশটা আমাদের 3 পাশে অবস্থিত, একেবারে ঘিরে রেখেছে, আর এক পাশে বঙ্গোপসাগর, অর্থাৎ আমাদের চতুর্পার্শ্বেই মানে ভারতের অবস্থান, এটা বলাই যায়। সেই রকম প্রতিবেশীর সঙ্গে কলহ বিবাদ করে আদৌ আমাদের মতো একটা উন্নয়নশীল দেশ, যারা এখনো উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছি আমরা, সেরকম একটা দেশ ভারতের মতো একটা বড় পরাশক্তির সঙ্গে খারাপ সম্পর্ক করে কতটুকু মানে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা সম্ভব, সেটা একটা বড় প্রশ্ন। আমরা দেখেছি যে গত 15-16 মাসে ভারত বাংলাদেশের পণ্য প্রায় আমদানি পুরো বন্ধ করে দিয়েছে। কিন্তু ভারত থেকে আমরা কি আমদানি বন্ধ করতে পেরেছি? ভারত থেকে কদিন আগেও কিন্তু চাল এসেছে। ভারতের চালের উপরে আমরা নির্ভরশীল, ভারতের পেঁয়াজের উপরে আমরা নির্ভরশীল, ভারতের মসুরের ডালের উপরে আমরা নির্ভরশীল। ভারত ভিসা বন্ধ করে দিয়েছে। আমাদের দেশের মধ্যবিত্ত সমাজের যে চিকিৎসা, মানে মোটামুটি বাংলাদেশে এভারকেয়ার হাসপাতাল কিংবা স্কয়ার হাসপাতাল, এই হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে যে ব্যয় হয়, তার চাইতে কলকাতায় গিয়ে অনেক কম খরচে মধ্যবিত্তের চিকিৎসা নেওয়া সম্ভব। সেই কারণে ভারতের অন্তত কলকাতা, এমনকি চেন্নাইতেও বাংলাদেশের রোগীর কিন্তু একেবারে সিরিয়াল পড়ে থাকতো। সেই ব্যাপারটার একটা বড় ধরনের ধস নেমেছে শেখ হাসিনা সরকার পতনের পরে। যে কথা বলছিলাম যে ভারত অনেক কিছু আমদানি বন্ধ করেছে, ভারত বাংলাদেশ থেকে কোনো কিছুই যাচ্ছে না এরকমটা বলাই যায়, মাঝখানে ইলিশ যাওয়ার ঘটনাটা ছাড়া। কিন্তু ভারত থেকে আমরা আমদানি বন্ধ করতে পারিনি। ভারত বাংলাদেশ থেকে আমদানি বন্ধ করেছে। বিশেষ করে 7 সিস্টার্স এলাকায় বাংলাদেশের বহু পণ্য ভারতে যায়, কলকাতায় বাংলাদেশের বহু পণ্য যায়, কিন্তু সেই যাওয়াগুলো বন্ধ হয়ে গেছে। ভারত থেকে আমরা কিন্তু চাল আমদানি, পেঁয়াজ আমদানি বন্ধ করতে পারিনি। ভারত যদি চাল রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে আমাদের বিকল্প বাজার খুঁজতে এক ধরনের অস্থিরতার মধ্যে পড়তে হবে। এরকম বাস্তবতায় আমার মনে হয় যে নরেন্দ্র মোদীর এই বার্তাটা এবং বিএনপির কৃতজ্ঞতা বার্তাটা একটা সিগন্যাল দেয় যে আগামীতে এই ভারত বিদ্বেষী রাজনীতির একটা জবনিকাপাত ঘটবে এবং ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে বাংলাদেশের পরবর্তী সরকার তাদের কার্যক্রম পরিচালনা করবে। সেই সরকারটা কি বিএনপি সরকারই হতে চলেছে, নাকি শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠিয়ে আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিয়ে ডক্টর ইউনূসের পক্ষে বিএনপিকে মাইনাস করা কি খুব কঠিন কাজ বলে মনে করছেন? আমি মনে করছি না, আপনাদের জানিয়ে রাখছি এটা। কারণ ইতোমধ্যেই জামায়াত এবং তার বি টিম হিসেবে এনসিপি বা নাপাকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে ইউনূস এবং তার মব সঙ্গীরা বিরাটভাবে সফল হয়ে পড়েছে। লক্ষ্য করুন তো, এই মুহূর্তে রাজনীতির মাঠে কেউ নেই। আমি দেখছি বিএনপি এই ইউনূস মহাজনের মব সরকার দ্বারা টিস্যু পেপারের মতো ব্যবহৃত হচ্ছে। শুধু এই সরকারের সবকিছু হালাল করার জন্য বিএনপি একমাত্র ছাকনি, এবং সেই বিরল স্বভাবের ছাকনি, যার ভেতর দিয়ে এই সরকারের সকল ষড়যন্ত্রকে এই ছাকনির ভেতর দিয়ে, বিএনপি নামক ছাকনির ভেতর দিয়ে চালান করে দিয়ে হালাল করা হচ্ছে। ডক্টর ইউনূস ও তার জুলাই শেষ সঙ্গীরা বিএনপিকে এমন ভাবে ফাঁদে ফেলেছে যেন তারা বুঝতে না পারে যে এটাই বিএনপি ধ্বংসের প্রক্রিয়া। ডক্টর ইউনূসের কথিত 3-0 সম্পর্কে আপনাদের সবারই জানা আছে। আমরা জানি দেশে বিদেশে কোটি কোটি টাকা ব্যয় করে তিনি এই 3-0 প্রচারণা চালান। বাংলাদেশের ক্ষেত্রে এই 3-0 কি শুনবেন বা কি হতে পারে? আমি কিভাবে এই 3-0 কে দেখি বাংলাদেশের ক্ষেত্রে? এই 3-0 আর কিছু নয়। 1 নাম্বার 0 শেখ হাসিনা, এর মধ্যে প্রায় সকল ক্ষেত্রেই তাকে 0 করে ফেলার চেষ্টা হয়েছে, প্রায় হয়ে গেছেন। এরপরে হচ্ছে দ্বিতীয় 0 বেগম জিয়া। আপনার কি মনে হয় এই বেগম জিয়াকে 0 করতে খুব বেশি কাজ করতে হচ্ছে ডক্টর ইউনূসকে? মোটেও না। আরেকটি 0 কে তাহলে? তারেক রহমান। তারেক রহমানকে 0 করতে কি করছেন বা কি করতে পারেন সেটা দেখি চলুন বরং। আজ যদি ডক্টর ইউনূসের সরকার একই কৌশলে তারেক রহমানকে ফাঁদে ফেলে দেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তার উপর সন্ত্রাসী হামলা ঘটিয়ে অথবা তাকে কোনো না কোনোভাবে হত্যা করেন বা করা হয়, তাহলে ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা কোনো অসুবিধার সম্মুখীন হবেন বলে মনে করেন? হবেন না। কারণ এর তো কোনো উদাহরণ নাই। বাংলাদেশের রাষ্ট্রনেতাদের হত্যা করে, জাতীয় নেতাদের হত্যা করে কারো কোনো বিচার হয় না। আমরা তো সেটাই জানতাম। শেখ হাসিনা করেছেন, কিন্তু সেটা তো আসলে টেকেনি। সেটা টেকেনি বলেই, সেই বিচার ব্যবস্থাকে উন্নত করার চেষ্টাটা সফল হয়নি বলেই তো এই ইউনূসের সরকার ক্ষমতা নিয়েছে, তাই না? ধরুন তারেক জিয়াকে ইউনূস সাহেব এবং তার সরকার কোনো না কোনোভাবে হত্যা করতে সফল হলেন,
তারপর কি করবেন? এই হত্যাকাণ্ডের সকল দোষ চাপানো হবে আওয়ামী লীগের ঘাড়ে। আওয়ামী লীগের ঘাটটি তো প্রস্তুতি আছে, আচ্ছা না বলেন তো? আর তারেক রহমান ছাড়া বিএনপির অবস্থাটা একবার ভাবুন তো। বেগম জিয়া অশীতির পর তার পক্ষে এই দলটির হাল ধরা আর সম্ভব নয়। তার মানে তারেক রহমানকে সরানোই হবে সেই চূড়ান্ত ঘুঁটি বা চাল, যার মাধ্যমে বিএনপিকে একেবারে ধ্বংস করে দেওয়া যাবে। এবং একই সঙ্গে আওয়ামী লীগকে দায়ী করে আন্তর্জাতিক মহলে ডক্টর ইউনূস এবং তার সরকারের নিজেদেরকে নির্দোষ এবং সংস্কারপন্থী হিসাবে, সংস্কারকামী হিসাবে উপস্থাপন করতে পারবেন এবং তাদের জন্য পুরো মাঠটি ফাঁকা হয়ে যাবে। এই ছকটি অত্যন্ত পরিকল্পিত এবং বহু সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই এর আলামত দেখানো হয়েছে। একাধিক গুজব, অডিও ক্লিপ এবং বিদেশি বিশ্লেষণে এমনও বলা হয়েছে যে তারেক রহমান দেশে ফিরলে বিমানবন্দর থেকে বেরোনোর আগেই হয়তো তাকে গুলি করা হবে, অথবা কোনো জনসভায় তার উপর আত্মঘাতী হামলা চালিয়ে সেটিকে আওয়ামী লীগের প্রতিশোধ হিসেবে ব্যাখ্যা করা হবে। দেশে ফিরলেই তার বিরুদ্ধে পুনরায় যে মামলা সব আছে সেগুলি পুনরুজ্জীবিত করা হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে, তাকে রাখা হবে হেফাজতে এবং সেই হেফাজতের ভিতরে তিনি আত্মহত্যা করতে পারেন, কিংবা হৃদরোগ নামক সাজানো নাটকের সেই হত্যাকাণ্ডের ঘটনা আমরা জানি। ডক্টর ইউনূস এবং তার জুলাই সন্ত্রাসের মিত্ররা, যারা কার্যত বিএনপিকে শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য ব্যবহার করছে এবং তারা বিএনপিকে বলির পাঠা বানিয়ে নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করতে চাইছে। বিএনপির মধ্যম সারির নেতারা এখনো বুঝতে পারছেন না, তারা টেম্পো স্ট্যান্ড দখল করে যাচ্ছেন। তার দলকে ধ্বংস করে বা তাদের দলকে ধ্বংস করে দেওয়ার এই ছক যতটা বাইরে আছে তার চেয়ে ভেতরেও আছে, অনেক ভেতরে নেই মনে করছেন, বিএনপির ভিতরে আছে। তবে তারেক রহমানের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি বলেন তো? তার নিজের অতীত এবং তার বর্তমানটাও তার সবচেয়ে বড় শত্রু। 21শে আগস্টের ঘটনার দায় আজও তার পিছু ছাড়েনি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যেভাবে সেই হামলার পর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সমস্ত প্রমাণ আড়াল করা হয়েছে, সেই পাপ এখন তার জন্য মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। আজ যদি তাকেও সেই কায়দায় হত্যা করা যায় তাহলে সরকার বলবে এটি আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের প্রতিশোধ, এবং ইউনূস সরকার নির্বিকারভাবেই নিজেদেরকে নির্দোষ হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে। এরই মধ্যে বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল, বিভ্রান্ত এবং দিশেহারা করা কাজটি শেষ হয়েছে। সাংগঠনিকভাবে ছিন্ন বিচ্ছিন্ন দলটিকে এখন ঠেলে দেওয়া হচ্ছে এমন এক ফাঁদে যেখান থেকে ফেরার কোনো পথ নেই। টেম্পো স্ট্যান্ড দখল, মব সঙ্গী হওয়া এবং অনেক লোভ, ক্ষমতার অনেক লোভ তার সামনে। সংস্কার চায় না বলে বিদেশিদেরকেও বিএনপির বিরুদ্ধ শিবিরে ঠেলে দেওয়া হয়েছে। আর মবের বিএনপিকে অংশীদার করে তাদেরকেও সন্ত্রাসের সঙ্গী হিসাবে ইতিমধ্যেই অপরাধের ভাগিদার করে ফেলা হয়েছে। লক্ষ্য করেছেন নিশ্চয়ই ব্যাপারটা। সত্য কথা হলো ইউনূস যেহেতু এনজিওর মানুষ এবং নানা প্রকার প্রজেক্ট এবং সেসব বাস্তবায়ন করেই তিনি অভ্যস্ত। ইতিমধ্যেই মেটিকুলাস ডিজাইনে জুলাই প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে। এখন তার সামনে রয়েছে বাংলাদেশ নিয়ে 3-0 বাস্তবায়নের প্রজেক্ট। শেখ হাসিনা একটি 0, বেগম জিয়া আরেকটি 0, তারেক রহমান সর্বশেষ 0। এখন আপনি বলুন এই 3-0 বাস্তবায়নে ইউনূস সরকার কতখানি সফল হয়েছেন আর কতটুকু বাকি আছে সফল হতে? আমার দেখা, আমার বিশ্লেষণ এবং আমার উপলব্ধি আপনাদেরকে জানালাম। আপনারা মিলিয়ে নেন প্রতিটি ঘটনাকে সামনে রেখে, দেখেন মেলে কি মেলে না। সংবাদ মাধ্যম, সরকার, রাজনৈতিক পক্ষগুলো যখন ক্রমাগতভাবে খালেদা জিয়া এবং তার সুস্থতা, শারীরিক অবস্থা এসব নিয়ে কথা বলছেন, তো তখন এটা নিশ্চয়ই আমাদের কারোই চোখ এড়িয়ে যায়নি যে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ কোনো দলের মুখ দিয়েই একেবারেই তারেক রহমান কেন দেশে ফিরতে পারছেন না, তার দেশে ফেরার ক্ষেত্রে সকল বাধা দূর করা হোক, আমরা তার পাশে আছি, এমন কোনো বক্তব্য শুনতে পাওয়া যায়নি। মানে ধরুন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারারা ছুটে গেছেন খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে, তারা দোয়া করেছেন খালেদা জিয়া যাতে শেখ হাসিনার ফাঁসিটা দেখে যেতে পারেন। কিংবা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি মঙ্গলবার খালেদা জিয়াকে দেখতে গিয়ে বলেছেন তিনি আর কিছুতেই মনকে বুঝ দিতে পারছিলেন না যে এ সময়ে খালেদা জিয়াকে দেখতে এসে ভিড় না বাড়ানোই ভালো, সেজন্যই দেখতে এসেছেন। তখনও তিনি সংবাদ মাধ্যমের সামনে যে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে তিনি প্রার্থনা করেন, দোয়া করেন যাতে পরিবারের সবাই এই সময়ে মনের জোর ধরে রাখতে পারেন, কিন্তু ভুলেও তারেক রহমানের নামটা উচ্চারণ করে বলেন নাই যে তারেক রহমান দ্রুত যাতে তার মায়ের কাছে ফিরতে পারেন, তারেক রহমান এ সময়ে যাতে শক্তি পান, তিনি এতটা দূরে আছেন। মানে তারা যে একটা রাজনৈতিক সহকর্মী, তাদের সঙ্গে যে কোনো কার্যকরী সম্পর্ক আছে তারেক রহমানের। কারণ মনে করে দেখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তো ধানের শীষ নিয়ে 2018 সালে নির্বাচন করেছেন বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে, এবং সেবার সব মনোনয়ন থেকে শুরু করে নির্বাচনী পুরো কার্যক্রমটা তারেক রহমান এই লন্ডনে বসে তত্ত্বাবধান করছিলেন। তার মানে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে তো তারেক রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক ছিল। মনে করে দেখেন এবছর মে মাসে যখন খালেদা জিয়া তার পুত্রের কাছে লন্ডনে ছিলেন, তখন ডাক্তার শফিকুর রহমান এবং তখন যিনি জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের, তারা দুজন লন্ডন এলেন এবং তারেক রহমান এবং তার মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন। তো তাহলে তারেক রহমানের বাড়ি এসেছেন ডাক্তার শফিকুর রহমান, জামায়াতের নেতা সৈয়দ মোহাম্মদ তাহের কই? তারা কেউ তারেক রহমান যে এ সময়ে এমন একটা ঝঞ্ঝার মধ্য দিয়ে যাচ্ছেন, এমন একটা ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে তার মা কয়েক হাজার মাইল দূরে অসুস্থ, আর তিনি বলছেন যে এমন একটা পরিস্থিতিতে তিনি পড়েছেন যে তিনি ব্যাখ্যাও করতে পারছেন না কেন দেশে যেতে পারছেন না, কোনো সহানুভূতি তাকে দেখানো হচ্ছে না। বরং এই দুটো দলই বিএনপিকে এই সময়টায় একরকমের বেকায়দায় ফেলতে চাইছে। কারণ জামায়াতে ইসলামীর সেই জুন মাসে যখন ডক্টর ইউনূস এসে লন্ডনে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে গেলেন, বা সেজন্যই লন্ডন এলেন সরকারি সফরের নাম করে,
তখনই জামায়াতে ইসলামী ডক্টর ইউনূসকে বলেছিল যে এই যে তাদের কাউকে না বলে ডক্টর ইউনূস এরকম একটা বৈঠক সাজিয়ে গিয়ে একজনের সঙ্গে কথা বলে সাক্ষাৎ করে নির্বাচনের সময় ঠিক করে এলেন এবং এমন একটা মানে মনে হচ্ছে পুরো নির্বাচনটাই তার হাতে ক্ষমতা তুলে দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য, এই বিষয়টা অত্যন্ত গুরুতর সমস্যা বলে মনে করে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীতে নায়েবে আমির হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন, মনোনীত হয়েছেন এটিএম আজহারুল ইসলাম। সৈয়দ মোহাম্মদ তাহিরের পদে আসা এই এটিএম আজহারুল ইসলাম 13 বছরের বেশি সময় যুদ্ধাপরাধের অভিযোগে কারাবন্দী ছিলেন, তার মৃত্যুদণ্ডের রায় হয়ে গিয়েছিল। এই 5ই আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর আন্দোলন, দাবি এবং আইনি ব্যবস্থার মাধ্যমে জামায়াতে ইসলামী তাকে এবছর মুক্ত করে এনেছে। সেই এটিএম আজহারুল ইসলাম তো সরাসরি জনসভায় দাঁড়িয়ে বলছেন যারা 18 কোটি মানুষকে দেশে ফেলে রেখে বিদেশে অবস্থান করে তারা দেশপ্রেমিক হতে পারে না। জামায়াতে ইসলামীর নেতারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছেন, তারা দেশ ছেড়ে পালিয়ে যাননি। অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না। ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন তাহলে 2 কুলি হারাবেন, কাজেই সেই ঝুঁকি নিতে চাচ্ছেন না। মানে তারেক রহমানকে জামায়াতে ইসলামী এমন একটা সময়েও কিন্তু কোনো ছাড় দিচ্ছে না কারণ নির্বাচনের মৌসুম, ছাড় দিচ্ছে না কারণ ভোটের পরিসংখ্যানে জামায়াতে ইসলামী এখন রীতিমতো বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। মানে যে সব জরিপই হচ্ছে সব জরিপেই দেখা যাচ্ছে জামাতের ভোট বাড়ছে, বিএনপির ভোট কমছে, আর জামাত আর বিএনপির মধ্যকার পার্থক্য কমে আসছে। অন্যদিকে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ ইসলামপন্থী দলগুলোর সব ভোট এক বাক্সে আনার যে উদ্যোগ নিয়েছে তার ফলে জামাতের ভোটের হিসাব যা দাঁড়াচ্ছে তাতে বিএনপিকে এখন কোনো ছাড় দেওয়ার উপায় নাই জামায়াতে ইসলামীর। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।